এবং স্পষ্ট বার্তা দিতে চাই। গত 17 বছর যাবৎ এক ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের নির্ঘুম যে রাত কাটিয়েছে, তাদের অত্যাচার বৈশাসিক নির্যাতনের ফলে যেভাবে জীবন দিয়েছে, আজকেরও এই 24-এর গণঅভ্যুত্থানের পরে, এই নতুন করে স্বাধীনতার পরে কেন মানুষকে নৃশংসভাবে তাদের জীবন দিতে হবে, তার স্পষ্ট করা জবাব আমরা আপনাদের কাছে চাই। এই উপদেষ্টা মন্ডলীর কাছে স্পষ্টভাবে বলতে চাই, এই দেশের 18 কোটি মানুষের একটাই বড় দাবি, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আমাদের 18 কোটি মানুষের স্বাধীনতার যে নাগরিকের যে সত্য চাওয়া ভোটের অধিকার, আপনার দ্রুত সময়ে একটা ভোটের মাধ্যমে সরকার দিয়ে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে এই নৃশংস হত্যার আপনারা প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু তদন্তের বিচার করে আপনারা অনতিবিলম্বে এর সুষ্ঠু বিচার করবেন। না হলে এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ আপনাদের বিরুদ্ধে এক তীব্র আন্দোলন গড়ে তুলবে। যে আন্দোলনের ফলে আপনারা দেখেছেন ওই স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে নির্বাচিত হয়েছে, ওই ভারতে বসে আমাদের এই দেশের মানুষের বিরুদ্ধে তারা যে কুচ্ছারে যাচ্ছে এবং কুচক্র তারা নির্মাণভাবে আসতেছে, এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই দেশের 18 কোটি মানুষ আপনাদের সেই কুচক্র চিন্তাকে আর কখনো মেনে নিবে না, মানবে না, মানবে না। আমরা আরো স্পষ্টভাবে বলতে চাই, এই দেশের লাল সবুজের খণ্ডচিত্র বাংলাদেশ, এই বাংলাদেশের বুকে 18 কোটি মানুষ তাদের যে চিন্তা চেতনা এবং সবুজ তাদের ভাবনা, এই ভাবনার একটাই উদ্দেশ্য হচ্ছে বিগত 17 থেকে 18 বছর তারা কোনো তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। তারপর 36 জুলাই গণঅভ্যুত্থানের পরে এই দেশের প্রত্যেকটা মানুষের বিগত 17 বছর চাওয়া ছিল তাদের কাঙ্ক্ষিত একটা ভোট চাওয়া, কিন্তু তারা তাদের সুশৃঙ্খল ভোট দিতে পারেনি। তাই এই দেশে ভোটবিহীন একটা সরকারের মাধ্যমে যেভাবে নৃশংস হত্যা হয়েছে, অনুরূপ আপনাদের মাধ্যমেও নৃশংসভাবে নির্বিচারে মানুষ হত্যা করে চলেছেন। আর কতদিন এই নির্বিচারের হত্যা চলবে, আমরা তার সঠিক সিদ্ধান্ত আপনাদের কাছে জানতে চাই। তাই স্পষ্টভাবে আমাদের এই সভাপতিকে আমরা অতি দ্রুত আরো কঠোর কর্মসূচি যারা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তৃতা দিয়ে আছেন সাংবাদিক ফখরুল ভাই, তিনি তার বক্তব্য দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হলো। যাবে ভাই, ওটা ঠেকানি যায়, ওদের ঠেকানি যায়। বক্তব্য সংক্ষেপ দেবো, আর বক্তব্য খুব একটা দিতাম না। 15 সাল থেকে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছি, আজকে কয়েকদিন একটু বক্তব্য দিচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রথমে সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অনেক কষ্ট করি আমাদের ভিডিও ভিউজ ধারণ করেন। জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ যে ব্যানারটি এনেছে আপনার কুমিল্লাতে, আপনার যে যৌথ বাহিনী ধরে নিয়ে যাওয়ার পরে যে হত্যা হয়েছে, আমরা এটার জন্য আসলে গণবিপ্লব করি নাই, এই শেখ হাসিনাকে বিচারিত করি নাই। আমার এলাকা চট্টগ্রামের মিরাশ্বরের ছেলে আমি দুইটা কবিতার লাইন বলে আমি আমার বক্তব্য শুরু করবো। শুনরে বিপ্লবী জিয়ার সেনা ওই জালিমের কারাগার ভাঙরে তোরা, মুক্তির মিছিলে নামরে তোরা, আমার মাকে আনরে তোরা। ওই জালিমের ছেলের তালা ভাঙরে তোরা, জালিমের কান কেটে আনরে তোরা, আমার মাকে আনরে তোরা। শুনরে বিপ্লবী জিয়ার সেনা। বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে যখন বালুর চাষ দিয়ে আটকানো হয়েছে, তার উপর লিখেছিলাম এই কবিতা। আর শাহবাগের মঞ্চ যেদিন তৈরি করেছিল
সেই দিন আপনার এই যে মসজিদের গেট বন্ধ করে দিয়েছিল ওই যে বাইতুল মোকাররমে, সেটা নিয়ে লিখেছিলাম। তার উপর আযাব সোয়ার হয়ে লিখেছিলাম, শাহবাগের জলসা করে ফাঁকি নাচে ঢোলের তালে, তারি ফাঁকি ইজ্জত লেবে হরি হরি সবাই বলে জাত গেল ভাই জাত গেল রে, শাহবাগের জলসা করে শাহবাগের মঞ্চ আমায় মরে দিল, কানায় কানায় বলবো কেমনে ইজ্জত গেছে তাই সুতরে জলে বুক বাসাই হরি হরি সবাই বলে। সেদিন হরি হরি হয়েছিল সেদিন বন্ধুরা আমার। আমি আজকের এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কথা একটা বলবো। আমার এলাকায় তখন এক বিচারক ছিল, স্বাধীনতার আগের কথা বলছি আমি। এখন তখন তো আপনার মা বোন বিশেষ করে স্বামী স্ত্রীদেরকে একটু আটটুকু অভাব অনটনের যুগ ছিল, আপনার মারধর করতো। এখন যে ওই মেম্বারের কাছে যে বিচারের জন্য যাইতো, মেম্বার চিংড়ি মাছ একটু পয়সা ছিল, চিংড়ি মাছ ইলিশ মাছ অন্যান্য মাছ রেখে বলতো যে আপনি বাজার, বিশেষ করে মহিলারা বিচারের দিন যাইতো বাজার, ওখানে আবু তোরাব বাজার বলে কথা নিরাশরাইতে, তো শুক্রবার আর শনিবার। তো মহিলারা স্বামী যখন বাজারে চলে যেত তখন স্বামীর বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার মাইক করে আমার বরণ পোষণ দেয় না, এই বিচারটা নিয়ে যেত। স্বামী যখন বাজারে চলে যেত 3টার দিকে, তখন 5টার দিকে যেত আপনার, তখনকার আপনার প্রায় 8টা 9টা 10টা 11টা বাজে বাজার থেকে স্বামী ফিরে আসছে। তখনকার মানুষ এমনই ছিল, হেঁটে আসা যাওয়া। তো বলছে যে ঠিক আছে বিচারের দিনে দরকার, আমি একটু বাজার থেকে ঘুরে আসি আজকে, তো ওরে রেখে দিত, রেখে দিয়ে ওরা রাইট করে রেখে দিত। এইভাবে করে সে 7 বিয়ে করেছে। বলছে তুমি আর বিচারের জন্য যেহেতু আসছো, তোমার স্বামী যেহেতু তোমার মাইক খাওয়া দাওয়া করায় রাত্রেই তাকে বিবাহ করে কিন্তু বিয়ে বলে আর কি, তবে এভাবে সে 7টা বিয়ে করেছে। এখন আমরা 17 বছর আন্দোলন করলাম আমরা। এখন আমি বারবার বললাম বাংলাদেশ পৃথিবীর আকাশে তারা গণে শেষ করা যাবে, আর বাংলাদেশের যে সুপারি গাছে সুপারি গণে আকাশের তারা গণে শেষ করা যাবে না, কিন্তু সুপারি গাছে সুপারি গণে শেষ করা যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে আন্দোলন সংগ্রাম, খুন গুম রক্ত, বাড়ি ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের যে বাড়ি ছাড়া, এটা কি গণে শেষ করা যাবে? গণে শেষ করা যাবে না। এখন 17 দিনে আন্দোলন করেছেন, আমরা আপনাদেরকে তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবাই আপনাদেরকে সেলুট জানিয়েছে। বিপ্লব আপনারা করেছেন, আমরা আপনাদেরকে বীর পুরো করেছি, বীর উপাধি দিয়েছি। এই নয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনি বাদ দিয়ে আপনি এই আগামী দিনে নির্বাচন আছে। বিএনপির ভোট এখনো 50% ভোট আছে। ভোটের আগের দিন আরেকটা জোয়ার আসে, সেই দিন আপনারা কি হয় যেটা জানেন। দলকে মার্কাকে সুবিধানের শীর্ষে ভোট দাও। বাংলাদেশের মানুষ যে যেখানে থাকবে থাকুক, তাই কথা বলবে বলুক। বাম দলের মতো সারাদিন বাম দল যারা রাহ করে তারা দেখা যাচ্ছে সারাদিনই বাম দল বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলে, কিন্তু ভোটের দিন থেকে নৌকা মার্কা বা দানের শীষের বিপক্ষে ভোট দিয়ে দেয়। যেগুলা বিএনপির সাথে এখন জোটবদ্ধ আছে তারা হয়তো বিএনপিকে ভোট দেবে, এটা আশা আমি ব্যক্ত করছি। এখন 17 বছর আন্দোলন করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য সংগঠন যারা বিএনপির সাথে জোটবদ্ধ ছিল, এখন 5 আগস্ট পর্যন্ত করেছে। 5 আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন আপনার দুর্নাম বদনামি শুরু করে দিয়েছে। এখন ঘরের ভিতরে আরো একদিন বলেছি, ঘরের মধ্যে আপনার এই জগদা জাতি তর্ক হয়। গতকালকে আমার সাথে আমি বাসা ছেড়ে দেব সিদ্ধান্ত নিয়েছি, এরকম এখন রাত্রের মধ্যে কি বাসা ছাড়া যায়? বলতেছে অমুক হুজুরের বিরুদ্ধে আপনাদের অমুক নেতায় এভাবে বললো কেন? আমি দেখেন সেখানে হয়তো কোরআনের কথা আমরা শুনতে যাই সবাই, কিন্তু যদি এখানে রাজনীতির কথা আসে, আপনি যতই ভালো বলেন, এই হোটেলে যদি আপনার বলেন যে আজকে আপনার তরকারিটা ভালো না, হোটেলে আমাকে মারবে, বলবো যে এখানে সবাই খাচ্ছে আপনি কেন ভালো বলুন। আসলে সবাই খাচ্ছে, ওরা লজ্জা শরমে বলতে পারতেছে না। জিনিসটা হচ্ছে যে এরকম। এখন আপনি যতই ভালো বলবেন বলেন না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোথাও আপনার এখানে আলে ঢালে কোনো বাজারে, আমি মোহাম্মদপুর বাজার এখানে সবচেয়ে যেখানে
এই গত 17 বছর ছাদামি হচ্ছে, আমি সেখানে প্রতিদিন আমি তথ্য নিচ্ছি, কোনো ছাদাবাজি হচ্ছে না, অবাধে ব্যবসা করতেছে, আপনার ফুটপাতে ব্যবসা করতেছে। কিন্তু না, একদল আসবে আরেক দল আসার জন্য বইয়া আছে খাওয়ার জন্য, এগুলো আসলে আধ্যাত্মিক কথাবার্তা। এই বদনামিটা যাতে করে ভোট বাড়ানো যায় এই জন্য এরা করতেছে। আমরা আপনাদেরকে বলবো, যারা বক্তব্য দিবেন, যারা আছেন, বাংলাদেশের সকল মানুষ অপেক্ষা আছে একটা নির্বাচনের জন্য। আমরা কি জন্য? এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে দাবি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, হাসিনা না খালেদা, খালেদা খালেদা, এইসব স্লোগান দিয়েছি 17টি বছর। জুলাই বিপ্লবে আপনার কোটা না মেধা, মেধা যোগ হয়েছে, আমরা তার সাথে আমরা মিছিল করেছি, আমরা তাদের সাথে একাত্র মিছিল করেছি, ভিডিও করেছি, লাইভ করেছি, এবং কি লাইভ ভিডিওকে 2 রানের ফাঁকে মোবাইলকে রেখে আপনার কোন ক্যামেরাকে আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়ে আমরা সাধারণ মানুষের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আমরা ডাক দিয়েছি, ভাই বাংলার মানুষ, মা বোনেরা আর ঘরে বসে থাকবেন না। আমার ছাত্র জনতার ভাইদের উপর নির্যাতন করছে, খুন করছে, গুম করছে, রক্তাক্ত করছে, ঢাকার রাজপথ রক্তে লাল রঞ্জিত করছে। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, নামুন, নামুন, রাজপথে নামুন। হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনা বাংলাদেশ থেকে চলিয়ে গিয়েছে। এইভাবে আত্মনাদ করে মানুষকে ডেকেছি, কিন্তু আমার আন্দোলনকে আপনি ছিনিয়ে নেওয়ার জন্য না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 17 বছর বিএনপি বলেছে, 96 থেকে 99 সাল পর্যন্ত ভোটের কথা বলেছে, এখনো ভোটের কথা বলছে, ভবিষ্যতে ভোটের কথা বলছে, আগামী দিনে তার সম্মান বলেছে শান্তিপূর্ণ রাজনীতি করার জন্য। শান্তিপূর্ণ রাজনীতির পাশে আমরা কোনো কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। আজকে বলে আপনাকে বক্তব্য এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি এম গিয়াসউদ্দিন ভুবন ভাইকে ধন্যবাদ শেষ করছি। আসসালামু এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতি দল কেন্দ্রীয় কমিটি বিএনপি এবং উপদেষ্টা বাগেরহাট জেলা বিএনপি। তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। শিক্ষকদের উপরে নির্যাতন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তার প্রতিবাদ জানাই এবং শহীদুল ইসলাম শহীদ এইসব শিক্ষক যুবদল নেতা সাপদে বহাল করে কুমিল্লার বেতন ভাতা চালু করে এবং তাকে বিচার বহির্ভূত হত্যার কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার জন্য প্রতিবাদে আমরা বারবার আজকে সরকারের কাছে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আমরা চাই সম্মানিত সভাপতি দেশের যে কোনো দেশের প্রতিবাদ সভার আহ্বান করেছেন শিক্ষা বিভাগ, যে দেশের শিক্ষা গিয়াসউদ্দিন খোকন, যিনি আমাদের সাথে রাজপথে 16 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল উন্নত এবং এখনো আছে। আমাদের শিক্ষা তিনি ব্যবস্থাটিকে সবসময় প্রতিবাদী কণ্ঠ। তাকে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবাদ সভা করার জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন যে আজকে 16টি বছর মানুষ তার ভোট দিতে পারে নাই। আমরা দেখেছি একটি ফ্যাসিস্ট খুনি হাসিনা বসেছিল, খুন এবং হত্যাকারী শেখ হাসিনা, যিনি আপনার কথায় কথায় গুম করত, খুন করত, মামলা দিত, নির্যাতন করত। সেই খুনি হাসিনা সময় বিচার বহির্ভূত হত্যা ছিল, সেই ক্রস ফায়ার ছিল। আজকে অনেক রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে, আজকে 50,000 আহতর বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ করেছিলাম। সেই বাংলাদেশে আজকে আবার বিচার বহির্ভূত হত্যা হবে, এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। এবং আরো দুঃখ লাগে, এই সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে শিক্ষক, তিনি এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে, অথচ তিনি এই সরকারের
অন্তর্ভুক্ত তিনি বিচার করার কথা ছিল এবং তিনি আইন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। অথচ আমাদের লজ্জা লাগে তিনি আজকে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তিনিও বিচার চান, যার বিচার করার কথা। তাই আমরা আসলে কোন অবস্থায় আছি? আমি বলবো আজকে এই আসিফ নজরুল অথবা প্রধান উপদেষ্টা সর্বত্র গ্রহণযোগ্য, বিশ্বে তাকে সবাইকে চিনে, অথচ তারা যা কিছু করতেছে জনগণের কাছে এখন সন্দেহ দেখা দিয়েছে। আমরা দেখলাম কয়েকদিন আগে এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বক্তব্য দিচ্ছে খুনি হাসিনার ভাষায়। তারা বলতেছে বিএনপি নাকি খুনি হাসিনার ভাষায় বক্তব্য দেয়। আমরা দেখলাম ওই খুনি হাসিনা বারবার বলতো আমরা যদি বলতাম গণতন্ত্র গণতন্ত্র আমাদেরকে ধরে নিয়ে আমাদের মামলা দিতে ভুল করতো, অথচ তিনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। গণতন্ত্রের কথা শুনলে তার মাথা নষ্ট হয়ে যেত। অথচ আজকের উপদেষ্টারাও তাই বলতেছে, হাসিনার ভাষায় কথা বলতেছে সংস্কার সংস্কার সংস্কার। আমরা ভোটের কথা বললেই তাদের মাথা নষ্ট হয়ে যায়, বিএনপি খারাপ, বিএনপিকে পছন্দ হয় না। তাই আজকে ওই বাবাদেরকে বলবো, বাবারা 16 বছরে বিরোধী দলগুলো যদি বছরে ওই টেস্ট খেলায় 20 রান করে থাকে বছরে, তাহলে 320 রান করেছে। তোমরা হয়তো বা 15-16 দিনে তোমরা 20-এর জায়গায় 40 রান 15-16 দিনে করেছো, অথচ তাদের টেস্টেরও দাম আছে। পাশাপাশি বলতে চাই শিক্ষার্থীদের কাছে, এনজিওদের কাছে, অর্থনীতির কাছে আর রাজনীতিবিদদের কাছে অনেক পার্থক্য আছে। যেমন আপনি যদি বলেন 8-8 কত, তখন এই অর্থনীতিবিদ ছাত্ররা এনজিওরা বলবে 8-8-16। রাজনীতির ভাষায় এটাকে বলা হবে 88। তাই এই রাজনীতি আর অর্থনীতি এনজিও এক জিনিস না। তোমাদের কি ভাই বাবা মনে নাই যে তোমাদের যখন একদিন ভাতের হোটেলে নিয়ে গেছিল হারুন, নিয়ে যে বিকেল বেলা তোমাদের একটা ফর্দ ধরিয়ে দিল, তোমরা সমন্বয়করা বললা আমরা অন্যায় করেছি, আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি, আমাদের কোঠা দাবি ছিল, কোঠা দাবি পূরণ হয়েছে, আমরা এই আন্দোলন প্রত্যাহার করলাম। অথচ আমাদের বিএনপি বাগা বাগা নেতা, স্থায়ী কমিটির মেম্বার, মহাসচিব, ভাইস প্রেসিডেন্ট, উপদেষ্টা, সম্পাদক, অঙ্গ সংগঠন প্রত্যেককে ধরে নিয়ে প্রচার করতো, গুম করতো, খুন করতো, বছরের পর বছর জেল খাটতো। তাদের কাছ থেকে এরকম হলফনামা নেওয়া যায়নি। তাই তোমরা কচিকাচার আসর থেকে একটু বিরতি নিয়ে যারা যোগ্য তাদের কাছে নিয়ে আসো। আমি শেষ কথাটা এভাবে বলবো যে একটি পরিবারে 3টি মেয়ে ছিল, বড় মেয়েটার চেহারা একটু ভালো ছিল না। যখন সম্বন্ধ আসতো বর পালিয়ে যেত, দৌড় দিত, নাস্তা না খেয়ে চলে যেত। তাই ওই পরিবার চিন্তা করলো সোনে পাউডার দিয়া, বিউটিশিয়ান দিয়া কিভাবে তাকে বিয়ের যোগ্য করা যায়। ছোট মেয়ে দুটি এত সুন্দরী যে কোনো লোক দেখলেই কেউ কেউ অফার দিচ্ছে আপনার মেয়েটাকে আমার সন্তানের জন্য নিতে চাচ্ছি। এখন ওই বড় মেয়ের বিয়ে হয় না, ছোট মেয়েদের বিয়ে দিতে পারতেছে না। বাবারা এই সোনা পাউডার বিউটিশিয়ান পরিবারে খাটে। রাজনীতিতে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ দল, সেই বিএনপির যে তোমাদের দল গঠন করে উপরে নিবা, যখন যোগ্য হবে ভোট দিতে দেবে মানুষে, তোমরা সরকার গঠন করতে পারবা, তখন নির্বাচন এইটা বাংলাদেশের মানুষ কখনো মানবে না। তাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারে বারে বলেছে, আসো তোমরা দল করো, তোমাদের অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। তবে জনগণের কাতারে এসে তোমাদের 10,000 টাকা কম্বল দেওয়ার জন্য সরকারি হেলিকপ্টার নিয়ে যাবা, 1 লক্ষ টাকা খরচ করবা, পুলিশ প্রোটোকল দেবা, এসপি ডিসিরা তোমাদের প্রোটোকল দেবে। এভাবে জিনিস পার্টি করতে দেওয়া হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাকে বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন মোহাম্মদ মহিনুদ্দিন মোস্তফা, সভাপতি সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। প্রতিষ্ঠান চলাকালীন সময়ে ইতিপূর্বে বা যারা কাজে অমনোযোগী ছিল, ইরেগুলার ছিল, যারা সবসময় নিয়ম নীতি ভঙ্গ করে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকে বেতন ভাতা পাওয়ার প্রত্যাশা করত, তারা বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের কারণে তারা সংগ্রামী ভাইরা, এই একটা অংশ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী অঙ্গ সংগঠন হিসেবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ সর্বসময়ে অত্যন্ত কঠিন সময়ে দেশের অভ্যন্তরীণ সকল বিষয়ে প্রতিবাদ বা সকল রকমের কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে
প্রতিবাদ সভা তারা ওখানে আজকে উপস্থিত সুযোগ খোঁজে জেলা সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এমজেড খোকন ভাই উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি এবং বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে যে কথাটা বলার সেটা হচ্ছে বিগত 17 বছর স্বৈরাচারী সরকার উন্নয়নের কথা বলে এই দেশকে শোষণ করেছে। এই স্বৈরাচারী সরকার এই দেশে সর্বপ্রথম বিচার বহির্ভূত হত্যার অবতরণ করেছে। দীর্ঘ আন্দোলনের পর আমরা যখন একটা পরিস্থিতিতে আসলাম, একটা আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসালাম। আমরা দেখলাম বর্তমান সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আবার অবতরণ হচ্ছে। আমাদের দাবি, আমরা এর জন্য আন্দোলন করি নাই। এদেশের 16 কোটি মানুষের দাবি ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দেবে, তারা দেশ শাসন করবে, তারা এদেশের উন্নয়ন করবে, তারা এদেশের সংস্কার করবে। এই ছাড়া অন্য কোন সরকারের পক্ষে যা করা সম্ভব নয়। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতার মধ্যে বলি, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করার সুযোগ দিয়ে এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের দাবি জানিয়ে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়া রহমান সমাজ কল্যাণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য দিয়ে আছেন তোফাল হোসেন সন্টু, সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক এবং অন্যতম বিএনপির নেতা মাদারীপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানের সভাপতি গিয়াস ভাই, আজকের যে প্রতিবাদ সমাবেশ, এই সমাবেশে আজকে সর্বপ্রথম আমি সাংবাদিক ভাইরা দীর্ঘ 17 বছরের আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, সর্বপ্রথম আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভাইরা আমার, আজকে বাংলাদেশে দীর্ঘ 17-18 বছর আন্দোলন করেছি আমরা। এই জন্য আন্দোলন করেছি, আজকে সেই স্বৈরাচারী শেখ হাসিনার ধারাবাহিকতা আস্তে আস্তে চলে আসতেছে। তাই আজকে যে সমস্ত উপদেষ্টারা আছেন তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনাদেরকে যেইভাবে এই জাতি ফুলের মালা দিয়ে বসিয়েছেন, আপনারা এই জাতি কি চায়? জাতি চায় একটা ভোট। কারণ দীর্ঘ 17-18 বছর এই দেশে কোনো ভোট ছিল না, কোন গণতান্ত্রিক অধিকার ছিল না। আজকে সেই অধিকার ফিরে পেয়েছি। তাই আপনাদেরকে বলবো, এই দেশের মানুষ ভোট দেওয়ার জন্য বসে আছে। আপনারা আর কাল কাপড় না করে আপনাদের ক্ষমতা না দেখানোর জন্য আজকে দেশের মানুষের দিকে তাকান, দেশের দ্রব্যমূল্যের অবস্থার দিকে তাকান। সাধারণ মানুষের নাবিশ্বাস ছুটে গিয়েছে। ভাইরা আমার, আমি আমার গলাটা খুবই ভাঙা অবস্থা আছে, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সর্বশেষে উপদেষ্টাদের কাছে এই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের পেটে ভাত নাই, আজকে আমরা রাস্তার কিনারে এসে দাঁড়িয়েছি। এই লোকটা জাতি রাখতে কোথায়? এই লোকটা আমাদের শিক্ষা করে না। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান পরিষদ কেন্দ্রীয় কমিটি। তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের চাওয়া একটাই, আমার একটা ছাত্র একটা বৃদ্ধি হবে, একটা এসপি হবে, ভালো একটা পদে যাবে। আমরা শিক্ষকদের চাওয়া একটুকুই। এই চাওয়া আজকে আমি বিনয়ের স্বরে নোয়াখালী কুমিল্লা যৌথ বাহিনী কর্তৃক আমাদের দিকে যুব দলের কথা ভাইকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে বিনা বিচারে, তার প্রতিবাদে জিয়া রহমান সমাজ কল্যাণ
পরিষদের পক্ষ থেকে গিয়াসউদ্দিন খোকন ভাই নেতৃত্বে আজকের এই সভায় উপস্থিত এখানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি রকিবুল ইসলাম জিতুল ভাই, উপস্থিত গিয়াসউদ্দিন ভাই, সমর্থন পরিষদের সভাপতি উপস্থিত রয়েছেন ভাই সভাপতি কালাম ভাই, উপস্থিত আমাদের গাজী ভাই এবং ফতুল ভাই সহ সমর্থন পরিষদ এবং অন্যান্য দলের অন্যান্য আমাদের দলীয় নেতৃবৃন্দ সকালের প্রতি আসসালামু আলাইকুম। মূলত বিচার বহির্ভূত হত্যা এই কথা, বিচার বহির্ভূত হত্যা এটি বিগত হাসিনার আমল থেকে 17 বছর থেকে এই অন্যায় অত্যাচার হয়ে আসছে। বিগত দিনে বিএনপির উপরে যে স্টিমরোলার যা চালিয়েছে, তাদের শাসন আমলে তারা যে ভাবে খুন গুম নির্যাতন করেছে, তাদের আমলে যে প্রেতাত্মা প্রশাসন তারা নিয়োগ দিয়ে রেখেছে, সেই প্রেতাত্মা প্রশাসনের মধ্যে কিছু অংশ এখনো তারা বিভিন্নভাবে বিরোধী দল বিএনপির উপরে তারা স্টিমরোলার চালার জন্য বিভিন্নভাবে কৌশল অবলম্বন করিতেছে। এর ধারাবাহিকতায় কুমিল্লার যুবদলের আমাদের ভাইকে তারা নৃশংসভাবে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আমি আকর্ষণ করব, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যে এখনো দেখা যাচ্ছে যে বাংলাদেশের সকল প্রান্তে বিশেষ করে ঢাকাতে বিগত হাসিনা চলে গেছে ঠিকই, কিন্তু তার প্রতাপটা তার ছাত্রলীগ গুন্ডালীগ যুবলীগ যা আছে স্বেচ্ছাসেবক যারা আছে তারা বিভিন্নভাবে গাডাগা দিয়ে বিভিন্ন অপকর্ম কুকর্ম করতেছে। তারা তাদের ওই বেতনটা প্রশাসনকে ব্যবহার করে উল্টো আরেকটা দিন দেখা যাচ্ছে যে তারা বিএনপির উপরেই মরার উপর খাড়া হয়ে তারা বিএনপির উপরেই আবার নতুনভাবে বিভিন্নভাবে বিভিন্ন অংশে মামলা দায়ের করতেছে। আজকে তারা এখনো বিদ্যমান আছে। আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে নজর দেওয়ার দরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের দিকে দৃষ্টি দেওয়ার দরকার। তারা এখনো লিফলেট বিতরণ করে কিভাবে, তাদের সাহস হয় কিভাবে, তারা বিভিন্নভাবে আন্দোলনের ঘোষণা দিচ্ছে। আমি মনে করি যে বিগত ফ্যাসিস্টের স্বৈরাচারী যে কায়দায় যে বিগত 37 জুলাই ইউনিভার্সিটির ভিতরে যেভাবে তারা অকিষ্টিক রামদা পশুগুলা দিয়ে মানুষের ছাত্রদের চেহারা জনগণের চেহারাকে কুটিয়ে বিচ্ছিন্ন করেছে, এই দৃষ্টান্ত ছবিগুলি এখনো আছে। আমি মনে করি তাদেরকে এখনো ধরা ছোঁয়ার বাইরে রেখেছেন, তাদেরকে এখনো ধরতে পারেন নাই। আমি গোয়েন্দা বাহিনীকে বলবো, যারা প্রশাসনকে বলবো, আপনারা তো বিগত দিনে বিএনপিকে মাটির নিচ থেকে তুলে নিয়ে এসেছেন। বিএনপি আপনাদের অত্যাচারে ধান খেতে ছিল, আপনাদের অত্যাচারে পালিয়েছিল, বাড়িঘর ছাড়া ছিল, তারা বাড়ি ঘরে আসতে পারেন। আজকে আপনাদের সেই সাহসিকতা কোথায় গেল? আপনারা কেন পারেন না আজকে ফ্যাসিস্টদের সেই দুর্নীতিবাজ সেই আজকে সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার করতে? আমি বক্তব্য দিকেও করব না। যাই হোক, আমি অন্তর্বর্তীকালীন সরকারের আমি উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটির সঠিক বিচার করে যাতে সঠিক বিচার করা হয়, এই আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, জিয়া রহমান অমর এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শিক্ষক এবং অন্যান্য এখন আমাদের মাঝে বক্তব্য দেবেন মোহাম্মদ সালাউদ্দিন গাজী এবং যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। সকলে দয়া করিয়া সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আগামের সময় প্রায় কাছাকাছি, দয়া করে নিজ দায়িত্ব সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। অবিলম্বে এই শিক্ষা প্রধানদের এবং সুবিধা বঞ্চিত শিক্ষকদের বিসমিল্লাহির রহমানির রহিম।
শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের বেতন ভাতা দিয়ে প্রতিবাদ সমাবেশে করতে হবে। উপস্থিত সম্মানিত সভাপতি প্রতিষ্ঠান জনাব এম গিয়াসউদ্দিন খোকন ভাই, মোহাম্মদ উপস্থিত আছেন জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সহসভাপতি সুবিধা জনাব নুরুজ্জামান ভাই, উপস্থিত আছেন জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সহসভাপতি পলাশ ভাই, উপস্থিত আছেন জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফখরুল ভাই সহ উপস্থিত জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে দেশের আমার রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য অনুষ্ঠান শুরু করলাম। আসলে চিন্তা করতে পারি নাই, অনেকগুলা প্রোগ্রাম করেছি, আমার হাসিনা বিরোধী অনেকগুলা প্রতিবাদ করেছি এই প্রেস ক্লাবে। যখন কেউ দাঁড়াইতে পারে নাই তখন জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ এখানে দাঁড়িয়ে অনেক প্রতিবাদ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রতিবাদের প্রতিফলন আমরা 24 জুলাই আগস্টের মাধ্যমে সেটা প্রতিদান পেয়েছি। প্রতিবাদ করতে হবে এটা কখনো চিন্তা করতে পারি নাই। শেখ মুজিবের শাসন আমল আমরা দেখি নাই, শেখ মুজিবের শাসন আমলের সেই ইতিহাস আমরা পড়েছি, শুনেছি। শেখ মুজিব যখন বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ শাসন করেছে তখন শাসন আমল ছিল সেই শেখ মুজিবের লুটপাটের শাসন আমল, তখন শাসন আমল ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শাসন আমল, তখন শাসন আমল ছিল ব্যাংলোটের শাসন আমল। আমরা সেই প্রতিবাদ, তখন শাসন আমল ছিল আমাদের মা বোন ঘর থেকে বাইরে হতে পারে নাই, সেই শাসন আমল ছিল। শেখ হাসিনা যখন বাংলাদেশে এসেছে সেই শাসন আমলকে আমরা যখন বাংলাদেশের জনগণ প্রত্যাহার করেছে, যখন শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে জিয়া রহমান, বিনিময় পেয়েছে জিয়া রহমান শহীদ হয়েছে। পরবর্তীতে যখন আবার জামাত ইসলামী শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করেছে, বিনিময় পেয়েছে সেই জামাত ইসলামের হত্যা, বিচার বহির্ভূত হত্যা হয়েছে। শেখ হাসিনাকে আবার যখন আপনার শেখ হাসিনাকে যখন আবার প্রতিষ্ঠিত করেছে নাঙ্গল, সেই নাঙ্গল আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই শাসন আমলের কথা আমরা ভুলে যাই নাই। এই 16-17 বছর শেখ হাসিনা যেভাবে শাসন করেছে আমরা সেই শাসনের কথা ভুলে যাই নাই। আমরা দেখেছি সেই 15-16 বছর শেখ হাসিনা যেভাবে শাসন করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, প্রায় এই 17 বছর বিচার বহির্ভূত হত্যা করেছে প্রায় 7,886 জন। সেই 7,886 জনকে হত্যার মাধ্যমে এই শেখ হাসিনা অবৈধভাবে এই দেশে শাসন করেছে। আবার আমরা এই আওয়ামী লীগের প্রেতাত্মারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায়, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো লুকিয়ে আছে, এখনো প্রতিষ্ঠিত আছে। আমরা সেটা আশা করি নাই, আমরা আশা করেছি সেই শেখ হাসিনা যখন শাসন করেছে তার দেহটা ছিল বাংলাদেশে, তার অন্তরটা ছিল দেশের কাছে। এখন শেখ হাসিনাকে আমরা ভোটানের পরে শেখ হাসিনা চলে গেছে, তার মনটা বাংলাদেশে হয়ে গেছে। কিভাবে অপশাসন করবে, কিভাবে দুঃশাসন করবে, সেভাবে তারা এখনো বসে আছে। তাই বলে আমরা বলবো আজকে আর প্রতিবাদ করতে চাই না, আজকে আর কোন বিচার বহির্ভূত হত্যাও দেখতে চাই না। তাই আমরা জানাতে চাচ্ছি যে এই প্রশাসনের রঙে বিরঙ্গে আওয়ামী প্রেতাত্মারা এখনো লুকিয়েছে, তাদেরকে এই ইউনুস সরকারকে বলবো আপনারা পটাইতে হবে, আপনারা প্রতিহত করতে হবে, আপনারা প্রতিবাদ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি পক্ষ প্রকাশ করছি সাংবাদিক বিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। অল্প 5 মিনিটের মধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের সভাস্থলে এসে বসাবেন। যারা বক্তব্য দিবেন সংক্ষেপে 1 থেকে 2 মিনিট। মান্না ভাই আছে, মান্না ভাই বক্তব্য দিয়ে চলে যাবে। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন নুরুজ্জামান সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি
তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। মাননীয় সচিব ইজি মহোদয়, ইসিএনও মহোদয়, আমি বিসমিল্লাহির রহমানির রহিম। যাতে আমাদের আজকে জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জনাব খিয়াসউদ্দিন খোকন, সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি, উপস্থিত জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এবং যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের প্রধান অতিথি জনাব মান্না ভাই সহ আমরা যারা এখানে সামনে আমাদের সাংবাদিকবৃন্দ সবাইকে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধু সাথীগণ, আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে এসেছি, আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করে যখন বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করলাম, তখন আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশ হবে একটি শান্তির বাংলাদেশ, এই বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে সবুজ বাংলাদেশ। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বেড়াচ্ছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের আনাচে কানাচে প্রশাসনে সব জায়গায় লুকিয়ে আছে, যার কারণে হঠাৎ করে যুবদল নেতৃবৃন্দকে হত্যা করে আবার প্রমাণ করল যে দেশের স্বাধীনতাকামী মানুষগুলোকে আবার নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। আমি ইউনূস সাহেবকে বলবো, উনি একজন সম্মানিত মানুষ, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু বাংলাদেশে যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, এদেশের সাধারণ মানুষ কখনো কাউকে ছাড় দেয় নাই, আগামীতেও ছাড় দিবে না। আমরা বিশ্বাস রাখি বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন সংগ্রাম করে আসছে। আমরা সেই সংগ্রামকে সম্মান জানিয়ে যাতে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশ থেকে যাতে অতি তাড়াতাড়ি এই সরকার বিদায় নেয় এবং গণতন্ত্রকে যাতে প্রতিষ্ঠিত করতে পারে সেই আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, এগুলো কিসের লক্ষণ? এটা একটা অশনি সংকেত। আপনারা অবশ্যই জানেন 1982 সালে এরশাদ সাহেব যখন জরুরি জারি করে, তার আগে কিন্তু অ্যারেস্ট করেছিল আবুল কাসেম, তার তখনকার যুব প্রতিমন্ত্রীর বাসা থেকে, আর ওই তাকে অ্যারেস্ট করার নাটক করে কিন্তু একটা ইয়ে দেখিয়ে সে বাংলাদেশে তখন জরুরি আইনকে কায়েম করে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় দীর্ঘদিন থেকে যায়। আজকেও সেই অবস্থা দেখতেছি, হঠাৎ করে যুবদলের নেতৃবৃন্দকে হত্যা করে সেই আবার অশনি সংকেত আমরা বুঝতে পারছি। বাংলাদেশে কোনো আবার দ্বিতীয় পক্ষ কোনো আবার শাসন করার পায় তারা করছে কিনা, তাই সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ, এবং গান্ধী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন তারেকুল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যান জনতার অধিকার পার্টি। তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কোনো কথা নেই যে আমাদের পদে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত গণমাধ্যম ভাইরা, উপস্থিত জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি এবং জিয়া রহমান সমাজ কল্যাণের নেতৃবৃন্দ,
শীঘ্রই আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হবেন। বক্তব্য দেওয়ার মতন কিছু নাই, ছোট্ট দুটি লাইন বলে আজকে বক্তৃতা শেষ করব। আপনারা জানেন ঢাকাতে বই মেলা চলছে। গত 17 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা, তখন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছিল। আমরা তখন গণ আন্দোলনের মাধ্যমে আনন্দ মিছিল করেছিলাম, কিন্তু গত 17 বছর তিনি বাংলাদেশের বৈধ বলেন অবৈধ বলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশটাকে শাসনের নামে শোষণ করেছেন। কিন্তু বই মেলা হচ্ছে একটি শিক্ষা, শান্তির এবং রিসার্চের জায়গা। সেই জায়গা দেশ সচিব শফিক সাহেব শেখ হাসিনার ছবি দিয়ে একটি ডাস্টবিন বানিয়েছেন। এটি আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ধরনের হুমকি এবং আতঙ্ক। কারণ আজকে আমি আছি, কালকে আমি থাকতেও না পারি, কালকে আমার বেলায় সেটা হবে। এই প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে দেশটাকে কোন দিকে নিতে চাচ্ছেন? এই শফিক সাহেব তো একসময় সাকিবুল হাসানের আপন ভাই ছিলেন মনে হয়, আমি গতকালকে একটি ছবিতে দেখে দিলাম। তিনি তো আওয়ামী লীগের বড় এজেন্ডা ছিলেন। তার মানে অর্থাৎ সে এগুলো ডাস্টবিন বানিয়ে এই প্রধানমন্ত্রীকে অপমান অপদস্থ করে সে প্রমাণ করতে চেয়েছেন যে শেখ হাসিনার প্রতি তার ঘৃণা জন্মিয়েছেন। আর শফিক সাহেব আপনি এগুলো করে নির্বাচনকে বন্ধ করার একটা পায় পাওয়া করছেন, দেশের মুভমেন্টকে, সাধারণ মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার একটা পরিকল্পনা করছেন। আমি বিশ্বাস করি বইমেলা এক ধরনের রিসার্চের জায়গা, শিক্ষার জায়গা। সেখানে আমাদের প্রজন্ম শিখতে যাবে। সেই শিক্ষাটা যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কোন ধরনের হুমকির সম্মুখীন না হয়, এটি আমাদের সকল রাজনীতির বিরুদ্ধে খেয়াল রাখতে হবে। গত 17 বছর শেখ হাসিনা আমাদের বিরোধী দলীয় সাবেক নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক ধরনের বালুর ট্রাক থেকে শুরু অনেক ধরনের অনেক কিছু করেছে। আমরা যদি সেগুলোর, আমরা এখনো ক্ষমতায় আসিনি, এখনো আমরা আমাদের মতন আছি, ওরা ওদের মতন আছে, সবাই সবার মতন আছে, শুধু লুটপাট করছে বর্তমান সমন্বয়কারীরা। আমি মনে করি, বিশ্বাস করি, কারণ এই সমন্বয়কারীরা যাদের 5 টাকা পকেটে থাকতো না, তারা এখন 5 কোটি টাকা দামের ল্যান্ডবোজার গাড়ি নিয়ে চলাফেরা করে। বিশ্বাস করতে হবে। তবে একটা জিনিস পরিষ্কার, এই বই মেলার কথা এই কারণেই বলছি, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে শফিক সাহেব যে ডাস্টবিন বানিয়েছেন, এটি জাতিকে বিভ্রান্ত করার জন্য এবং জাতির রাজনীতিকে, ভবিষ্যৎ রাজনীতিকে হুমকির মুখে ঢেলে দিচ্ছেন। আমি শফিক সাহেবকে অনতিবিলম্বে পদত্যাগ এবং দ্রুত নির্বাচনের দাবি করছি। কারণ এই শফিক সাহেব বাংলাদেশের রাজনীতিটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার যে পরিকল্পনা নিচ্ছে, এটাতে করে আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতি হুমকির মুখে যাবে। আপনার এই শফিক সাহেবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে আমাদের মন জয় করার চেষ্টা করছে। উনি হচ্ছে অরিজিনাল প্যাটিস্ট, অরিজিনাল আওয়ামী লীগ, অরিজিনাল প্যাটিস্ট। এই প্যাটিস্টকে জায়গা যারা দিবেন, এই প্যাটিস্টের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং তার বক্তব্য যারা অনুসরণ করবেন, তারাও আমি মনে করি এই প্যাটিস্টের সামিল হবেন। কারণ এই প্যাটিস্ট সাংবাদিক থেকে শুরু করে সকল বাহিনীকে, সকল কর্মচারীকে, সকল ধরনের জাতির ভিতরে ভেদাভেদ তৈরি করার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর বিরুদ্ধে যদি আপনি আমি সোচ্চার না হই, তাহলে শেখ হাসিনা যা করেছে তা যদি আমরাও করি, তো আমার আর প্যাটিস্টের ভিতরে পার্থক্য কোথায় রইল? আমার আর প্যাটিস্টের ভিতরে মূল্য কোথায় রইল? আসুন আমরা সকল রাজনৈতিক, বিরোধী রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আবারও ঐক্য হয়ে, এই প্যাটিস্ট গেছে আর প্যাটিস্ট ধর্ম গ্রহণ করার চিন্তা করতেছে, এই ধর্ম গ্রহণ করা প্যাটিস্টের কে রক্তের কণিকা চর্মের আগে এদেরকে বিদায় করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তাকে তার বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন রকিবুল ইসলাম রিপন, সভাপতি দেশ জনতার দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি। নতুন প্রজন্মের মানুষের নতুন প্রজন্মকে
বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, গত 17 বছরে আমরা একসঙ্গে গণতন্ত্রের জন্য লড়াই করে কাজ করছি। আমাদের সকলের প্রিয় জনাব গিয়াসউদ্দিন খোকন ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদুর রহমান ভাই আসবেন। মান্না ভাই সঙ্গে কথা হয়েছে, 2-4 মিনিটের মধ্যেই চলে আসবেন। বক্তব্য দেবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি 2-1টি কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। আমরা গত 17 বছরে হাসিনার শাসন আমল দেখেছি। সেই শাসন আমল ছিল মানুষের দুঃখ, কষ্ট, নির্যাতন, নিপীড়নের শাসন আমল। যে শাসন আমলে বাংলাদেশের কোনো ব্যক্তিকে, কোনো বুদ্ধিজীবীকে, কোনো রাজনীতিবিদদেরকে সম্মান দেওয়া হতো না। যে শাসন আমলে হয়েছিল আয়নার ঘর, গুমের ঘর, খুনের ঘর, কারাগার। যে শাসন আমলে আমরা দেখেছি ছোট বাচ্চাদেরকে আয়নার ঘর, গুমের ঘর রেখে তাদেরকে দুধ দেওয়া হতো না। সেই শাসন আমল বাংলাদেশের মানুষ অতিষ্ঠিত হয়ে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা নতুন করে রাজনীতিতে আরেকটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমরা কখনো চাইনি রাজনীতিতে মরহুম শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে সেই মূর্তিতে প্রচার করার, এটা কোনো রাজনীতি নয়। আমরা দেখতে চাইনি এই বই মেলাতে শেখ হাসিনার যে ডাস্টবিন বানানো হয়েছে, এটা আমরা দেখতে চাই নাই। কারণ 17 বছরের শাসন আমলের চিত্র যদি এখন আমরা তুলে আনি, তাহলে ওদের আর আপনাদের মধ্যে তফাৎ কি? আপনারাই তো বলেছেন, আমরাই তো বলেছি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে। আমরা যদি এটা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে কি শিখবে? প্রশ্ন রয়ে গেল। আজকে আওয়ামী লীগের বন্ধুরাও কারাগার থেকে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে দেখতে চায় না। কারণ গত 17 বছরে বাংলাদেশের মানুষকে যেইভাবে নির্যাতন, নিপীড়ন করেছে, এই 14 গোষ্ঠী চুরি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট করেছে। যার কারণে আজকে আওয়ামী লীগ বন্ধুরা বলার চেষ্টা করছে আওয়ামী লীগে শেখ হাসিনা থাকতে পারবে না। যারা কারাগার থেকে ফেসবুক চালিয়ে এই ধরনের কথা বলছেন, তাদেরকে বলতে চাই, আপনারাও কিন্তু লুটপাট কম করেন নাই। আপনাদের আমল নামাও জনগণের কাছে আছে। আওয়ামী লীগের কিছু মানুষ এখন বলার চেষ্টা করছে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কারণ এটা তাদের সঠিক দাবি। গত 17 বছরে বাংলাদেশের রাজনীতি যে কলঙ্কিত করেছে এবং আওয়ামী লীগকে যেভাবে কলঙ্কিত করেছে, এবং আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান, তার মূর্তি যখন বাংলার মানুষ শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হয়ে তার মুক্তি ভেঙে মুক্তির উপরে প্রচার করেছে, আওয়ামী লীগের বন্ধুরাও চায় শেখ হাসিনার ফাঁসি এবং শেখ হাসিনার বিচার। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে খুব ভয়ঙ্কর। সেখানে এই শেখ হাসিনার বিচারের দাবিতে রাস্তায় আওয়ামী লীগ নামবে। কারণ মরহুম শেখ মুজিবুর রহমানকে তিনি কলঙ্কিত এবং অসম্মান করেছেন, এবং আওয়ামী লীগের যে পুরাতন একটি রাজনৈতিক দল, তাকেও অপমানিত করেছে। বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত করেছে এই হাসিনার মতো যদি আপনারা হন, তাহলে
আপনাদের ছবি দিয়ে একসময় ডাস্টবিনে নিক্ষেপ করতে পারে এদেশের জনগণ। যে দেশের জনগণ প্রতিবাদী, যুদ্ধ করতে জানে, খুন হতে জানে, খুন হতে জানে, সে দেশের জনগণ সব কিছুই জানে। কাজেই আমরা যারা রাজনৈতিক কর্মী এবং রাজনীতি করি, আমাদেরকে আগামী প্রজন্ম এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কথাবার্তা এবং রাজনীতি করতে হবে। যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে এই ধরনের মোকাবেলা আমাদের করা লাগতে পারে। কারণ শেখ হাসিনা যা যা করেছে, বাংলার মানুষ প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে ভারত পাঠিয়েছে। মজার যে বিষয়, আন্তর্জাতিক বিশ্ব দরবারে বিভিন্ন জায়গায় তিনি আশ্রয়ের জন্য চিঠি লিখেছিলেন, কিন্তু এই আন্তর্জাতিক বিশ্বমহল সেই চিঠিকে প্রত্যাখ্যান করেছে। কারণ তারা জানে এই শাসক দলের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, এ হলো লুটপাটকারী, ধর্ষণকারী, খুনকারী এবং রাজনৈতিক কারণে ক্ষমতায় থাকার কারণে আমরা দেখেছি অনেক মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এই নিকারজনক মানুষটিকে বিশ্ববাসী গ্রহণ করে নাই, বাংলাদেশও গ্রহণ করে নাই। আজকে ভারতে বসে মোদির সাথে যৌথ প্রযোজনায় তারা কর্মসূচি দেওয়ার নামে সেলফি লিগে পরিণত হয়েছে। আজকে আমরা দেখছি ঘরে বসে সেলফি তুলে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা করছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন রাখতে চাই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তারা কিভাবে লিফলেট এবং সেলফি তোলে? এই দায় এই আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না, অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না। যেখানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ, এই অন্তর্বর্তী সরকারের দোসররা বাংলাদেশ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। যার কারণে আজকে আমার পিছে যে ছবি দেখছেন, আমাদের তৌহিদুল ইসলামকে তারা যৌথ বাহিনীর দ্বারা খুন করেছে। অর্থাৎ শেখ হাসিনা যেমন ভয় দেখিয়ে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করত, অন্তর্বর্তী সরকারের দোসররাও এখন উঠে পড়ে লেগেছে বিএনপি ঠেকাও এবং ভয়ভীতি দেখিয়ে ওদেরকে দাবিয়ে রাখো। আমরা তাদেরকে বলতে চাই, গত 17 বছরে আমরা শেখ হাসিনার চোখ রাঙানো শাসন শোষণকে উপেক্ষা করে বারবার কারাগারে যে রাজপথে ছিলাম, চুরি করেছিলাম না। কাজেই ভয় দেখানোর চেষ্টা করবেন না, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আপনারা পিঙ্ক পার্টি নামের সেই রাজনৈতিক দলকে উৎসাহিত করেছেন। বাংলাদেশের মানুষ ভেবেছিল ডক্টর ইউনূস একজন নিরপেক্ষ মানুষ, কিন্তু তিনি আজকে বিতর্কিত কথা বলে আজকে সারা বিশ্বে বিতর্কিত হয়েছেন। কারণ সে এই ডক্টর ইউনূসের একটি লোক, সেই লোকটা হলো এই বিএনপিকে যদি ঠেকানো যায়, পিঙ্ক পার্টিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, উনি রাষ্ট্রপতি হতে পারবেন। কারণ ওনার রাষ্ট্রপতি হওয়ার অনেক খায়েশ, কিন্তু যেই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে শাসন করছেন উনি বুঝতে পারেন নাই এবং উনি মনে নাই এবং ওনার খায়েশ জাগেনি এই আহত পরিবার যারা আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আজকে এই আহত পরিবাররা রাস্তায় নেমে আকুতি করছে এবং রাস্তায় নেমে দাবি দেওয়া প্রত্যাশার জন্য সরকারকে বলার চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা 6 মাসে কি সংস্কার করেছেন? সংস্কার একটাই করেছেন, সেটা হলো লুটপাট। সংস্কার একটাই করেছেন, ক্ষমতায় কিভাবে ঠেকানো যায়, বিএনপি কিভাবে ঠেকানো যায়। বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখনই ওনাদের গায়ে জ্বালা ধরে যায়, আগুন লেগে যায়। বিএনপির একটা দাবি, সেটি হলো গত 17 বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য রাজপথে জীবন দিয়েছে। কে নির্বাচনের পরে ক্ষমতায় আসবে আর না আসবে এটা বিএনপির মুখ্য বিষয় নয়। বিএনপির মুখ্য বিষয় হলো এদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়া, এটাই হলো আমাদের দাবি। কিন্তু অন্তর্বর্তী সরকার এই জাতীয় নির্বাচনকে নিয়ে কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, এই নির্বাচন নিয়ে যদি কেউ কালক্ষেপণ করার চেষ্টা করেন তাহলে তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা ভালো করে জানি। কাজেই বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।
আমাদের মাঝে এখন প্রধান অতিথি জনাব মাহমুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা, নাগরিকত্বের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় জনাব মাহমুদুর রহমান মান্না ভাই, যার অপেক্ষায় আমার সাংবাদিক বন্ধুরা 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন। আমরা দুঃখ প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের সভাপতি, আমাদের সকলের প্রিয় জনাব গিয়াসউদ্দিন খোকন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং নাগরিক ঐক্যের সভাপতি আমাদের সকলের প্রিয় জনাব মাহমুদুর রহমান মান্না ভাই উপস্থিত আছেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রকিবুল ইসলাম রিপন সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা আমার শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। প্রিয় বন্ধুরা আমার, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সরকার পতনের আন্দোলন করেছি, এই সরকারের আওয়ামী লীগের দুঃশাসন দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আন্দোলন করেছি, আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, খুন খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে আমরা যখন দেখেছি ওই ফ্যাসিবাদ এবং ফ্যাসিডি বেগম যখন পালিয়ে গেছে, তখন এক ধরনের আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিবাদ এবং লুটপাটকারী শেখ হাসিনা এই পালিয়ে দেওয়ার মাধ্যমে আরেকটি দোষরের জন্ম দিয়েছে। সেটা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু উপদেষ্টা মন্ডলী। আজকে গতকাল আমরা পত্রিকা দেখেছি, নামি দামি গাড়ি, লাল গাড়িতে নিয়ে এই নদী খননে যায়। এই উপদেষ্টার কাছে কষ্ট, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনার নামি দামি গাড়ি শাড়ি পরিয়ে আপনার খাল খনন করতে যান, এটা আপনার লজ্জা সরব লাগে না? আজকে রেমিটেন্স যোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে আমি বলতে চাই, আমরা গত কিছুদিন দেখেছি আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স করায় এদেশের উন্নয়নে অংশগ্রহণ করছে, অথচ আসিফ নজরুল সাহেব আপনারা বলেছেন এই বিদেশিদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন। আজকে সম্মান দিয়ে বিমানের ভাড়া বাড়িয়ে আপনি তাদের বুকে ব্রেক বাড়িয়ে দিচ্ছেন। ওই উপদেষ্টা আসিফ নজরুল সহ আপনাদেরকে বলতে চাই, আপনারা যতদিন পর্যন্ত এই জনগণের সরকার গঠিত না হবে, আপনারা অনভিজ্ঞ, আপনি শিক্ষক মানুষ, আপনাদের রাজনীতিতে আসার কোন প্রশ্নে আসে না। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন করার এবং রাষ্ট্র সংস্কার করা, রাষ্ট্র মেরামত করা, রেখে দেওয়া আওয়ামী লীগের প্রবক্তাদেরকে সরিয়ে একটি অবাধ সুষ্ঠ প্রশাসন নিয়োগ করা। আজকে আপনাদের ভূমিকা দেখে আমাদের খুবই লজ্জা লাগে। আপনাদের বিরুদ্ধে কথা বলতে হয়, এটা কোন ধরনের অসভ্যতা? আমরা এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার সহ বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হচ্ছে। আজকে আপনাদের কর্মকাণ্ড দেখে আমাদের লজ্জা হয়, কষ্ট হয়। আপনারা কেন এই আওয়ামী লীগের দোষকদেরকে সরাতে পারেননি? আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সচিবালয় সহ বিভিন্ন সেক্টরে, বিভিন্ন বাহিনীতে আজকে আওয়ামী লীগের দোষকরা বসিয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এই শুধু আমার নোয়াখালীর একটা যুব দলের নেতা এই নিরহংকার এবং তার সেই আন্দোলন সংগ্রামে এই আওয়ামী লীগ ফাঁসিবাদের মিথ্যা মামলা হামলা খেয়ে পথ ছাড়া বাড়ি ছাড়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, সেই দিন যৌথ বাহিনী, এরা কি যৌথ বাহিনী, এরা কি রাষ্ট্রীয় বাহিনী? আমি মনে করি এটা আত্মঘাতী, এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র। এই আওয়ামী লীগ রেখে গেছে যে ধরনের প্রশাসনিক কর্মকর্তারা, তাদেরকে আজকে তারা বিএনপির নেতা কর্মীদেরকে টার্গেট করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তারা কি আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী লীগের মতো যে উপদেষ্টারাও আজকে রাষ্ট্রীয় বাহিনী কেন একটা তাজা বুকের এই যুব দলের নেতাকে হত্যা করবে? আপনারা সেদিন দেখেছেন কুমিল্লাতে এই শহীদকে হত্যা করেছে। এই শহীদের নামে ওই এলাকার একটা
শান্ত শিক্ষা এবং রাজনৈতিক কর্মী, তার পরিচয় হচ্ছে সেই যুবদল করে। তাই বলে তাকে ধরে নিয়ে তাকে ওখানে নির্মমভাবে যে বিভীষিত অবস্থায় নৃশংস হত্যা করেছে, এই হত্যার বিচার করতে হবে। এই হত্যার যদি বিচার না করা হয়, আমরা পরদিন দেখেছি ওই কমান্ডারের দায়িত্ব থাকা কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে সরিয়ে দিলে হবে না। আপনারা সেনাবাহিনী বলে আপনাদেরকে বিচার করা যাবে না কেন? আপনাদেরকে আইনের আওতায় নিতে হবে। আমরা অতীতে দেখেছি এই সেনাবাহিনীর প্রধান আজিজের ভূমিকা দেখেছি। আজকে আমরা কিছু কিছু সেনাবাহিনীর অফিসার, পুলিশ বাহিনী এবং বিভিন্ন বাহিনীর কর্মকাণ্ডে আমরা প্রশ্নবিদ্ধ দেখেছি। আমাদেরকে দেখে না আপনারা নিরাপত্তা দিবেন, সেখানে আমাদেরকে হত্যা করেছেন, আমাদেরকে নিরাপত্তাহীনতা চলতে হয়েছে। আমরা রাজনৈতিক কর্মী, আমরা দেশের পক্ষে দলের পক্ষে আমাদের কাজ করতে হবে, কথা বলতে হবে। অতএব আজকে আমাদের এখানে প্রধান অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এরপরে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় নাগরিকত্বের সভাপতি এবং জনাব মাহমুদুর রহমান মান্না ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। ভাই আমি একটু লাভালাম আমার সংগ্রামী নেতৃবৃন্দ, মাইকে যেরকম বলা হলো, বিশেষ করে ফটো সাংবাদিকরা 2-3 ঘন্টা ধরে অপেক্ষা করে আছেন। খবর খারাপ। তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, সাথীরা, বন্ধুরা, আমার তৌহিদ মারা গেছে, আপনারা জানেন। কিভাবে মারা গেছে তাও আপনারা পত্রিকায় পড়েছেন। এই ঘটনার প্রতিবাদ জানাবার কোনো ভাষা আমার কাছে নাই। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে বলছি, সব কাটি দেবো, 5 আগস্টের পর থেকে এই ঘটনা ঘটার আগের দিন সব বের করে দেবো। একবার আমার মনে হয়নি যে এই সরকারের আমলে এই রকম একটা নৃশংস ঘটনা ঘটতে পারে। এমন যদি হতো, মিছিল করবার সময় হঠাৎ গুলিতে মাইক ভালো হয়ে গেল। তৌহিদ মারা গেছে, অথবা মারামারি হয়েছে, সেই মারামারিতে লাঠির বাড়িতে অস্ত্রের আঘাতে সে মারা গেছে, সেটাও হয়তো একভাবে মারা যেত। কিন্তু যৌথ বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, জেনে শুনে তো জেনে শুনে নিয়ে গেছে। এবং তারপরে তার লাশ যখন পাওয়া গেছে, তখন সেই লাশের পেটের পিছে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি এই সরকারের কাছে বলি, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলছি, এই সরকারের যত উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই জন্য আপনারা আপনাদের ব্যাখ্যা প্রদান করেন। কেন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে? কেন তাকে নির্যাতন করা হলো? কেন তার শরীরে এতগুলো আঘাতের চিহ্ন? আপনারা কি আওয়ামী লীগ? আপনারা অতীতের কোন স্বৈরাচার, বিশ্বের কোন স্বৈরাচারের প্রতিনিধি আমরা? তাহলে কেন তৌহিদের শরীরে যৌথ বাহিনী ধরবার পরে, মৃত্যুর পরে তার শরীরে আমরা আঘাতের চিহ্ন দেখলাম? ডক্টর ইউনূস ভালো মানুষ, তার সম্পর্কে, তার বিরুদ্ধে কথা বলি আমরা, আমি বলি না, সমালোচনা করি, ভুল যদি মনে করি সেটা বলি, কিন্তু এরকম মনে করি না ডক্টর ইউনূস একজন জালিম, মনে করি না তিনি অত্যাচারী, মনে করি না তিনি লোভী, মনে করি না তিনি ক্ষমতা লোভী। কিন্তু এই ঘটনা ঘটবার পরে তার নীরবতা আমাকে কষ্ট। আমি মনে করি প্রফেসর ইউনূসের অথবা তার সরকারের পক্ষ থেকে, তার পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল, কি হয়েছে, কেন হয়েছে, সেই জন্যে আপনারা দুঃখিত কি না। আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে, পরিবারের কাছে, তার লোকের কাছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করে তাদের
কাছে এক ব্যাখ্যায় যেন বিষয়টা আর এই ব্যাখ্যায় যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয়, স্যার এইটা জানবেন রাজনীতি এরকমই জিনিস, যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা গড়াতে থাকে এবং সেটা বেঁচে যায়। কোন রকম ইস্যু পাকিয়ে উঠুক, নতুন করে তৈরি হোক, সেটা চাই না, কিন্তু আমি আমার উপলব্ধি থেকে মনে করি 6 মাসের মধ্যে এই ঘটনা এই সরকারের প্রথম কলঙ্ক এবং ব্যর্থতা সরকারের অনেক আছে। এই সরকার যে দায়িত্ব দিয়ে ক্ষমতায় বসেছে সেই দায়িত্বই যে ঠিক মতো পালন করতে পারছে এই কথা এখন কেউ বলে না। সত্যি কথা হলো সাধারণ মানুষ আমাদের জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, ভাই কি হচ্ছে, সবকিছু কি ঠিক আছে, সংস্কার কি হবে, সংস্কার দিয়ে কি ঝামেলা হবে, কোথায় ঐক্য? এখন তো দিন দিন অনেকের সুর বেশি দেখছি। যারা ক্ষমতায় আছেন, যারা আন্দোলন করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা রাজনীতির বিতর্কে জড়িয়ে যাচ্ছে। তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছেন, উস্কে দিচ্ছে। তারা একটা দলকে অভিযোগ করছে, আর একটা দলকে পাস করে দিচ্ছে। আর এইরকম পরিস্থিতিতে দেশ যিনি চালাচ্ছেন, যিনি সবার প্রতিনিধি, যাকে সবাই আমরা সম্মান করি, যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি, বিরোধিতা করি না, তিনি প্রকারান্তরে তাদের মুখ করেছেন। আমি আবার বলি, রাজনৈতিক দল করবার অধিকার প্রত্যেকের আছে। একটা রিক্সা চালক করতে পারে, একটা মানুষ যার গত আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, উনিও যদি রাজনৈতিক দল করতে চান, আমাদের দেশের কোনো আইন, কোনো নীতি, কোনো নীতিবোধ তাকে রাজনীতি করতে নিষেধ করতে পারে না। কিন্তু তিনি যদি ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থেকে রাজনীতির চর্চা করেন, তাহলে সেটা ভালো কথা নয়। একজন উপদেষ্টা কি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার এই কথা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমি পাল্টা চ্যালেঞ্জ করব, আপনি সেটা প্রমাণ করেন। একজন উপদেষ্টা কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য 111কে ইনভাইট করে? তাকে তার প্রমাণ দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তার চাইতে বড় কথা, আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন? আপনি যে উপদেষ্টা, আমি বলতে পারি আমি সরকারে নাই, আমি ক্ষমতায় নাই, আমার কোনো দায়িত্ব নেই, আমি রাজনীতির কোনো রকম দেখা দেওয়ার অধিকার নাই। সাংবাদিক বলতে পারি, সাধারণ মানুষ বলতে পারি, ক্ষমতায় গিয়ে একটা বিতর্ক তৈরি করবে, বিতর্ক সেইটা পারে না। আমরা সবাই তার ঘোষণা দিয়ে ভালো কথা, অভিনন্দন জানাবো, কিন্তু আবার বলি ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে মানুষ ওই দলের পক্ষে যাবে না। যদি মনে হয় আজকে আমি যে অবদান রেখেছি, এই অবদানের কারণে সারা জীবন জাতি আমাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে, তাহলে তিনি ভুল করছেন। সারা জীবন দেখতে হবে আপনার অবদানের জন্য নিশ্চয়ই জাতি আপনাকে সম্মান করবে, কিন্তু বাকি জীবন আপনি কি করেন সেটা দেখবার ব্যাপার। আর যদি রাজনীতি করেন তাহলে সেই রাজনীতি আমি কি গ্রহণ করছি না কি করছি না, অন্য পছন্দ করছে কি করছে না, সেটা দেখবার সময় আছে। কেউ একজন অনেক বড় আন্দোলন করেছেন, কেউ একজন মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছেন, সেই জন্যই তাকে 10 বিঘা সম্পত্তি লিখে দিতে হবে সরকারের, এইরকম কি কোনো কথা আছে? কেউ একজন জাতির কোনো কারণে বড় অবদান রেখেছেন, অতএব তিনি দাবি করতে পারেন আগামী দিনেও তিনি যা চাইবেন তা দিতে হবে। ডক্টর ইউনূস যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে স্বাধীনতা উৎখাত করেছে, আগামী দিন তারা তো এই গঠনমূলক কাজে, দেশকে এগিয়ে নেওয়ার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারেন না। তার চাইতে বড় কথা ডক্টর ইউনূস এই কথা বলতে চান পারেন না যে আমি ওরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে চাই। প্রধান উপদেষ্টার কোন রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই। নাগরিক ঐক্যের জন্য সুযোগ করে দিতে পারেন,
প্রধান উপদেষ্টার কাছে আমি যদি যাই, কোনো একটা ঘর পরিত্যক্ত সম্পত্তি আছে আমার অফিসটাই, মেহরবানি করে আমাকে এই ঘরটা আপনি লিজ দেন, উনি হয়তো করতে পারেন। এরকম করে লিজ আমি এক সময় নিয়েছিলাম, অনেকেই লিজ দিয়ে তাদের পার্টি অফিস করেছেন, কিন্তু বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় না। এই বিশেষ সুবিধার ব্যাখ্যা ওনার দেওয়া উচিত। ধন্যবাদ। আমি আবার বলি, আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছি না। যারা বিতর্ক তৈরি করবার চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করছি, আমাদেরকে এখন গণতন্ত্রের পথে পা বাড়াতে হবে। যখন আন্দোলন ছিল তখন মাহমুদুর রহমান পান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে, তাকে 3 বছর সময় দিতে হবে যাতে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া। কারণ কথাবার্তা উল্টাপাল্টা হচ্ছে, কারণ যারা আন্দোলন করছেন তাদের সাথে অন্য আন্দোলনকারী শক্তি বিভেদ বাড়ছে। এই দিক দিয়ে জাতীয় ঐক্য বলছে, প্রতিনিয়ত ঐক্য দুর্বল হবার মতো ঘটনা ঘটছে। দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো বিনিয়োগ হচ্ছে না, মানুষের চাকরি হচ্ছে না। তার চাইতে বড় কথা, কত বড় লজ্জার ঘটনা, এই প্রেস ক্লাবের এই জায়গাতে পতিত স্বৈরাচার লিফলেট বিতরণ করছে। আমি আজকের পেপারে দেখলাম, গতকাল টিভিতে বলছে সরকারের কর্মকর্তা তাদের প্রেস উইং, তারা বলেছেন এরপরে যদি কেউ এটা করে লিফলেট বিতরণ করার মতো ঘটনা, তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। মানে এই প্রজ্ঞাপন গতকাল জারি করলেন, তার আগে পর্যন্ত লিফলেট ডিস্ট্রিবিউশন করা, বিক্ষোভ করা তাদের জন্য জায়েজ ছিল। কি করেছে গত 6 মাস? যখন লিফলেট ডিস্ট্রিবিউশন করা হবে ওরা কি করতে চুরি করে করেছে, ওরা তো ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে এসেছে, তখন ব্যবস্থা দিলেন না কেন? নাকি খুবই দ্বিধার মধ্যে আছে, কি করবো ওদের দিয়ে? ইনক্লুসিভ পলিটিক্স করবে, অন্তর্ভুক্তি রাজনীতি করবে, তাদেরকেও নিয়ে রাজনীতি করতে চান। তারপরে প্রপোর্শনের ভোট করবেন, সংখ্যানুপাতিক ভোট। আপনি কি হিসাব করেছেন এই সংখ্যানুপাতিক ভোট যদি হয় তাহলে তারা ভোট কতগুলো পেতে পারে? একটা দল, অনেক বছরের দল, ডুবতে ডুবতেও তার অনেক শাখা প্রশাখা থাকে। আর একটা নতুন দল সবচাইতে বড় সম্ভাবনা হলেও তার অত বড় শাখা প্রশাখা নাই। অতএব ভাবতে হবে, যদি এশিয়ায় নয় শুধু ইউরোপের দেশগুলো পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে থাকতে পারে, এখন পর্যন্ত সেই সমস্ত দল মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আমাদের দেশে কি বিবেচনায় তাদের জন্য আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করছেন? যদি এমন হতো ওই দল বুঝতে পেরে থাকতো যে তারা অন্যায় করেছে, তারা অনুতপ্ত হতো, তারা ক্ষমা চাইতো, মানুষের কাছে বলতো আমরা একটা সুস্থির রাজনীতি, ভালো রাজনীতিতে ফিরে আসতে চাই, আমাদের সুযোগ দেওয়া হবে, সেটা একটা কথা। কিন্তু তারা একই কথা বলছে। এই যারা আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় থেকে সরিয়েছে তাদেরকে কচি কাঁচার দল বলছে। শিশু কিশোর বাহিনী বলছে। এইরকম করে যারা সামগ্রিক আন্দোলনকে এইরকম করে অপমান করবার চেষ্টা করছে, তাদের প্রতি দুর্বলতা দেখাচ্ছে। ওরা কি মানুষ? আমাদের তখনকার প্রধানমন্ত্রী বক্তৃতাটা মনে হয় কি সুন্দর করছি, তার মাথা করছি। নাহলে কোন প্রধানমন্ত্রী আমার বিলিয়নেরও 400 কোটি টাকা ও হেলিকপ্টারে বানিয়ে যায়, এখন বাসে চড়ে যায়, ভাবতে পারে এইরকম কথা বলে। তার সেই বন নিয়ে সেই প্রতি আগুন আবার বাংলাদেশে জ্বালিয়ে দিতে চায়। এখন বুঝে কাজ আমি বলি আমাদের কাছে তাড়াতাড়ি নির্বাচনের কথা বলি কেন?
বলি এই জন্যে, দেরি হতে থাকলে জিনিসের দাম যদি আরো বাড়ে, কোন দিন মানুষ মিছিল করবে, সেই মিছিলে এই পতিত স্বৈরাচার তার সমস্ত শক্তি নিয়োগ করবে, ঠেকাতে পারবেন না। আপনাদের পুলিশ এখন পর্যন্ত ঠিক করতে পারেননি, প্রশাসন এখনো ঠিক করতে পারেননি। আপনারা পুলিশকে কেন, আপনারা কোনো জায়গাতে উল্লেখযোগ্য কোনো অবদানও দেখাতে পারেননি। তারপরেও আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে নামিনি। আমরা শুধু বলছি আপনাদেরকে সতর্ক থাকতে, ঠিক মতো বুঝে শুনে কাজ করতে। এই নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত ভালো। এই কারণে মাঝে মাঝে আমার মনে হয়, ধরেন একটা হরতাল টরতাল দেখে দিলে আমাদের পুলিশরা হরতাল বাধা দেওয়ার জন্য নামবে। এখন পর্যন্ত গ্রামে গ্রামে থানায় থানায় পুলিশ সিভিল ড্রেসে থানায় যায়, থানার মধ্যে ঢুকে পুলিশের ড্রেস পরে। আবার যখন বাইরে বেরোয় তখন অনেক থানাতে দেখবেন পুলিশ তার ড্রেস বদলে আবার পাবলিকের ড্রেস পরে রাস্তা দিয়ে যায়। তারা কোনো দায়িত্ব নিতে চায় না। এই পুলিশকে প্রোঅ্যাক্টিভ বাড়াতে পারেননি। এই প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে অথবা জনগণের পক্ষে দাঁড়াবে এরকম করতে পারেননি। তাই ভয় পাওয়া স্বাভাবিক। তাড়াতাড়ি ভোট দিয়ে আপনারা মান সম্মানের সাথে চলে যেতে পারবেন। আর যদি এমন হয় সংকট বাড়তে থাকে, প্রশাসন সামলাতে না পারেন, আন্দোলন সামলাতে না পারেন, মানুষের বিক্ষোভের কোনো জবাব দিতে না পারেন, আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরকারের একজন মুখপাত্র নয়, তাই যিনি পরিস্থিতির উপরে ব্যাখ্যা দেবেন। কথাবার্তা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলি আপনাদের কাছে আমাদের সবার দায়িত্ব আছে। আমি মনে করি যে আজ এই সরকার ব্যর্থ হলে সেই ব্যর্থতা আমারও হবে। আমি মনে করি আজকে যদি কোনোভাবে সরকার কোনো জায়গাতে বড় ধরনের ভুল করে, সেটা আবার পকেটে যাবে না। যারা তার বিরোধিতা করে, যারা স্বৈরাচারের পক্ষে, তার পকেটে যাবে। অতএব আমি চাই সরকার যত ভালোভাবে তার দায়িত্ব পালন করতে পারে। সমালোচনা মানে গালাগালি নয়, সমালোচনা মানে আপনাকে শুধরাবার পরামর্শ দেওয়া। এবং সেই লক্ষ্যেই করতে চাই। আবারও বলি, তৌহিদের হত্যাকাণ্ডের উপরে আপনাকে কথা বলতে হবে। ওই পরিবারের মনোতুষ্টির জন্য, তার সন্তুষ্টির জন্য, জনগণের কাছে জবাব দেওয়ার জন্য আমরা যারা আন্দোলন করছি, কালকে যে আমাদের কাউকে উঠিয়ে নিয়ে চলে যাবেন না, তারপর আমাদের শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন দিয়ে এই ঢাকায় কিংবা কোনো জায়গাতে রাস্তায় পড়ে থাকবো না। এই যতগুলো মানুষ আছে সেই গ্যারান্টি চাই, আপনাদের কাছে চাই। নিশ্চিত মৃত্যুর, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই কথা বহু বছর আগে নির্মল সেন লিখেছিলেন। আজ আমি একই কথা বলি, আপনার সরকারের আমলে এই দাবি আবার তুলতে হবে, এটা প্রত্যাশা করতে হবে। ভালো থাকবেন সবাই, তাদেরও ভালো চাই, সবার ভালো চাই, দেশের ভালো চাই সবার উপরে। আমি এই কথা বলবো, প্রত্যেকটা দল তাদের প্রস্তাব দিয়েছে সরকারের উপরে। 15টা কমিশন বানিয়েছেন, তার মধ্যে 6টা কমিশন রিপোর্ট দিয়েছে। আপনি বলেছেন আমি কোন সংস্কার চাপিয়ে দেবো না, সেটা সবাই মিলে বলবে, যাতে ঐক্যবদ্ধ হবে তার যতগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের মধ্যে থেকে সবাই কমন কথা বলেছেন এইরকম প্রস্তাব পাওয়া যাবে না। 3000 প্রস্তাব দিয়েছে, তার মধ্যে প্রস্তাব কম পাওয়া যাবে না। আপনি যেমন আলোচনা করে যাচ্ছেন কমিশনের বিষয়টা দীর্ঘসূত্রিতা যেন করা হয় আপনার কাছে, যাতে আপনি সুচারুরূপে বিজ্ঞান ভিত্তিতে সবার মন জয় করে এই সংস্কারের কাজে যেতে পারেন। সেই পথে থাকুন, সাফল্য কামনা করছি। খোদা হাফেজ। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না ভাইকে, মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখানে আজকে সভা